আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে আজকে অর্থনীতি বিষয়ের প্রথম ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আশা করেছিলাম বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং তোমাদেরকে আমরা শ্রেণীকক্ষে পাবো। যাই হোক, আমরা তোমাদেরকে অনলাইন কার্যক্রমে সংযুক্ত করতে পেরেছি, এজন্য আমরা অনেক আনন্দিত। আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ে কিছু প্রাথমিক ধারণা নিয়ে ক্লাসটি সাজানো হয়েছে। আজকের আলোচনায় আছে আমি, তোমাদের অর্থনীতির শিক্ষক নুরুন নাহার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। স্ক্রিনে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের পাঠ্য বইয়ের ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পত্র বইয়ের জন্য আমরা পাঠ্য বই হিসেবে এটিকে নির্বাচন করেছি। আজকে আমাদের ধারণায় আছে অর্থনীতির পরিচয় ও অর্থনীতি সম্পর্কে ধারণা। অর্থনীতি সম্পর্কে ধারণা আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন অর্থনীতিবিদগণ অর্থনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেই বিষয়টি নিয়ে কিছুটা আলোকপাত করব। এরপর আমরা মানব জীবনে অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতি কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেখিয়ে দেয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা থেকে তোমরা এটা এভাবে উপকৃত হবে যে দৈনন্দিন জীবনে কখনো যদি তোমাদের সম্পদ বা অর্থের সীমাবদ্ধতা থাকে, কিভাবে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের ওই সমস্যাটি সমাধান করবে তার কিছু আলোকপাত আজকের আলোচনা থেকে তোমরা পাবে। আসলে অর্থনীতি একটি জীবনমুখী জ্ঞান বা ধারণা। এই বিষয়টি পাঠ করলে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ সমস্যা, বিশেষ করে অর্থনীতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবে। এজন্যই অর্থনীতি পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তবে তোমরা প্রশ্ন করতে পারো, একজন কৃষক যিনি কৃষিকাজ প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেন, তিনি কি অর্থনীতি বিষয়টি পাঠ করেছেন? একজন গৃহিণী যিনি ফ্যামিলি বাজেট তৈরি করেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা মাস কিছু টাকা দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করেন, তিনি কি অর্থনীতি বিষয়ে পাঠ করেছেন? একজন ফল বিক্রেতা যিনি রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির ফল বিক্রি করছেন, তিনি কোন ফল মৌসুমী, কোন ফল কিনতে সস্তা, কোন ফলে বিনিয়োগ করলে কম খরচ হবে এবং বেশি লাভ হবে, এই সকল বিষয়ে হিসাব নিকাশ করেন। তোমরা কোয়েশ্চেন করতে পারো, তাহলে একজন ফল বিক্রেতা কি অর্থনীতি বিষয়ে পাঠ করেছেন? না। আমার উত্তর হচ্ছে অবশ্যই না। কৃষক, গৃহিণী, ফল বিক্রেতা কেউই অর্থনীতি নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু বাস্তব জীবনে তারা অর্থনীতির কার্যক্রম পরিচালনা করতে করতে অর্থনীতির সাথে এতটাই সম্পৃক্ত হয়ে গেছেন যে অভিজ্ঞতা তাদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে সহায়তা করে। চলো আমরা আজকের পাঠে চলে যাই। স্ক্রিনে তোমরা একজনের ছবি দেখতে পাচ্ছ। তার ছবি দেওয়ার বা দেখানোর একটাই উদ্দেশ্য। এই ছবিটি হচ্ছে অ্যাডাম স্মিথ নামে একজন অর্থনীতিবিদের। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বা দ্য ফাদার অফ দ্য ইকোনমিক্স বলা হয়। অ্যাডাম স্মিথ তার যে আশ্চর্য একটি রচনা, তার গ্রন্থ, সেই গ্রন্থের একটি ছবি দ্য ওয়েলথ অফ নেশনস, তারও একটি ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাডাম স্মিথ বাম পাশে এবং তার ডান পাশে অ্যাডাম স্মিথের রচনা। অর্থনীতির বিষয়টির খুব একটি প্রাচীন ধারণা না। এর জন্ম হয়েছে 1776 সালে এবং অ্যাডাম স্মিথের হাত ধরেই অর্থনীতির ধারণাটা ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে। আসো এখন আমরা দেখে নিই অর্থনীতির শব্দটির উৎপত্তি কোথা থেকে। অর্থনীতির শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, ওইকোস অ্যান্ড নিম্যান। এর অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। প্রাচীনকালে মানুষ তাদের আয় দিয়ে কিভাবে ব্যয় কার্যগুলো পরিচালনা করবে সে বিষয়ে
যে ব্যবস্থাপনা করে থাকে বা আয় ব্যয়ের মধ্যে যে সকল সমন্বয় সাধন করে থাকে সেই সমন্বয় সাধন সংক্রান্ত কার্যগুলি অর্থনীতি নামে পরিচিত। তবে বিভিন্ন অর্থনীতিবিদগণ অর্থনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ চারজন অর্থনীতিবিদ অর্থনীতিকে চার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম স্মিথ, যিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বা দ্য ওয়েলথ সায়েন্স হিসেবে অভিহিত করেছেন। এরপর আছে লায়নেল রবিন্স, যাকে সংক্ষেপে এল রবিন্স বলা হয়। তিনি অর্থনীতিকে স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তৃতীয় ধাপে আছেন স্যামুয়েলসন, যার পূর্ণ নাম হচ্ছে পল এ স্যামুয়েলসন। অর্থনীতিকে তিনি নির্বাচনের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। চতুর্থ ধাপে আছে অস্কার ল্যাং, তিনি অর্থনীতিকে প্রশাসনিক বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। এই চারটি সংজ্ঞার মধ্যে আমরা প্রথম দুটি বিশদভাবে আলোচনা করব। প্রথমটি হচ্ছে অ্যাডাম স্মিথেরটি, কেন তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। সম্পদ সম্পর্কে অর্থনীতির ধারণা ব্যাখ্যা করলেই এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। অ্যাডাম স্মিথের মতে সম্পদ হলো ওই সকল বস্তু যা কোনো মানুষের অভাব পূরণ করতে সক্ষম। এক গ্লাস পানির কথাই ধরো, তুমি যখন প্রচণ্ড তৃষ্ণার্ত তখন তুমি মনে মনে এক গ্লাস পানি চাও। তুমি যখন প্রচণ্ড ক্ষুধার্ত তখন তুমি খাবার চাও। মানুষ যখন অসুস্থ থাকে তখন সে সুস্থ হবার জন্য ঔষধ চায়। ঝড় ঝাপটা, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের ঘর বাড়ি বা বাসস্থানের প্রয়োজন। আমি যে উদাহরণগুলো দিলাম, পানি, খাবার, ঘর বাড়ি, ঔষধ, এই সবগুলি হচ্ছে সম্পদ, কারণ এগুলো মানুষের ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন অভাব পূরণ করতে সক্ষম। এই সম্পদগুলো নিয়েই অর্থনীতিতে আলোচনা করা হয় বলে অর্থনীতিকে সম্পদ বিষয়ক বিজ্ঞান বলে অ্যাডাম স্মিথ আলোচনা করেছেন। দ্বিতীয় সংজ্ঞাটি ছিল স্বল্পতা বিষয়ক বিজ্ঞান বলে অর্থনীতিকে কেন অভিহিত করা হয়েছে। স্বল্পতা বিষয়ক বিজ্ঞান সম্বন্ধীয় যে আলোচনা বা সংজ্ঞা, সেটি হলো অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সম্পর্ক সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। আমরা সাধারণত যখন এই সংজ্ঞাটি আলোচনা করি তখন সংজ্ঞাটিকে আমরা তিনটি ভাগে বিশ্লেষণ করি। প্রথম ভাগটি হচ্ছে সীমাহীন অভাব। কেন অভাবকে সীমাহীন বলা হচ্ছে? কারণ মানব জীবনে অভাবের কোনো শেষ নেই। একটি অভাব পূরণ করতে না করতে আরেকটি অভাব দেখা দেয়, আবার কোনো কোনো সময় একাধিক অভাব আমাদের সামনে এসে হাজির হয়। কিন্তু অভাব পূরণের জন্য আমাদের যে অর্থ বা সম্পদের প্রয়োজন তা খুবই দুষ্প্রাপ্য এবং সীমিত। আমাদের একটি সিদ্ধান্ত তখন গ্রহণ করতে হয়, অনেকগুলো অভাবের মধ্য থেকে আমার সবচেয়ে প্রয়োজনীয় অভাব কোনটি, আমার কাছে যে সীমিত সম্পদ আছে তা দিয়ে কয়টি অভাব আমি এই মুহূর্তে পূরণ করতে পারবো। এই জন্য বলা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। এটি হচ্ছে এই সংজ্ঞার দ্বিতীয় অংশ, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ। এর মানে হচ্ছে আমার কাছে বর্তমানে যে সম্পদ আছে তা দিয়ে আমি কাপড়ও কিনতে পারি, অথবা চাল কিনতে পারি, অথবা পড়াশোনার সামগ্রী বা স্টেশনারি সামগ্রী কিনতে পারি, অথবা কলেজে আসার জন্য ইউনিফর্ম বানাতে পারি। এই সংজ্ঞাটির তৃতীয় অংশে আছে মানবীয় আচরণ। যখন আমরা অনেকগুলো অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করব, তখন আমরা বিশেষ কিছু আচরণ প্রদর্শন করব। আমাদের এই আচরণ নিয়েই অর্থনীতি আলোচনা করে থাকে। অর্থনীতি সম্পর্কে স্বল্পতার যে সংজ্ঞাটি এখন আমি আলোচনা করলাম, সেটি
আসলে তিনটি মৌলিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। সংজ্ঞাটির যে তিনটি অংশ আছে তার মধ্যে প্রথম অংশটি ছিল অসীম অভাব, দ্বিতীয় অংশটিতে আছে সীমাবদ্ধ সম্পদ বা সম্পদের স্বল্পতা, তৃতীয় অংশটিতে আছে সীমাবদ্ধ সম্পদের বিকল্প ব্যবহার। চলো আমরা এই তিনটি বিষয়ে আলোচনায় যাই। অসীম অভাব। অসীম অভাব বলতে এমন কিছু অভাব বোঝানো হচ্ছে যা আমাদের সম্পদের তুলনায় অপ্রতুল, সীমাহীন, যা কখনো শেষ করা যায় না। খাবারের চাহিদাই ধরো, খাবারের চাহিদা আজকে পূরণ করলে কালকে সকালে আবার খাবারের চাহিদা দেখা দেয়, পরের দিন আবার দেখা দেয়, তারপরের দিন আবার দেখা দেয়। প্রতিদিনের খাবারের সংস্থান আমাদের প্রতিদিন করতে হয়। ঠিক এভাবে আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, এছাড়াও আরামপ্রদ চাহিদা আছে, এছাড়াও বিলাসদ্রব্যের চাহিদা আছে, এই সমস্ত চাহিদাগুলো একটার পর একটা এসে আমাদের সামনে হাজির হতে থাকে। এই জন্য অভাব কখনো শেষ করা যায় না বা মিটিয়ে শেষ করা যায় না। একজন কৃষকের কথাই ধরো, একজন কৃষক যখন সিদ্ধান্ত নিবে তার একখণ্ড জমিতে সে ধান চাষ করবে বা পাট চাষ করবে, ওই মুহূর্তে তার কাছে বা তার সম্মুখে অনেকগুলো অভাব এসে হাজির হয়। যেমন মনে করো, তার উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ লাগবে, সার লাগবে, কীটনাশক লাগবে, ভালো সেচের ব্যবস্থা করতে হবে, মাটি খনন করার জন্য তার ট্রাক্টর, ডিজেল, দুজন শ্রমিক লাগবে। এই সমস্ত বিষয়গুলোকে কৃষি উৎপাদনের উপকরণ বলা হচ্ছে। কৃষি উৎপাদনের উপকরণ সমূহ সংস্থান করতে গেলে কৃষককে একসাথে অনেক সম্পদ বা অর্থের প্রয়োজন। প্রথমেই দেখা যাক কৃষক কিভাবে তার অভাবগুলো পূরণ করবে। কৃষক প্রথমে সিদ্ধান্ত নিবে কিভাবে সে তার প্রথম প্রয়োজনীয় অভাব করতে, অবশ্যই প্রথম প্রয়োজনীয় অভাব হচ্ছে একখণ্ড জমি বা ভূমি। দ্বিতীয় প্রয়োজনীয় অভাব হচ্ছে শ্রমিক, যারা তাকে এই চাষ কাজে সহায়তা করবে। তৃতীয় প্রয়োজনীয় অভাবটা সে দেখবে মূলধন সামগ্রী কি কি প্রয়োজন, ট্রাক্টর, বীজ, সার, কীটনাশক, সেচের জন্য যন্ত্রপাতি ইত্যাদি। সে একে একে তার চাহিদা অনুযায়ী সময় অনুসারে সে সেগুলো পূরণ করবে। এভাবে একজন কৃষক ক্রমানুসারে তার সবগুলো অভাবই পূরণ করবে, কিন্তু সম্পদের প্রাপ্যতা অনুযায়ী সে একটির পর একটি নির্বাচন করে তার অভাবগুলো সে পূরণ করবে। স্ক্রিনে তোমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছ, একজন দরিদ্র ব্যক্তির অভাব। এখানে বলা হচ্ছে যে একজন দরিদ্র ব্যক্তি যার আয় সীমা অত্যন্ত কম, তার প্রধান অভাবই হচ্ছে ন্যূনতম খাবার সংগ্রহ করা। 5টি মৌলিক চাহিদা পূরণ করতে সে হিমশিম খায়। ছোট একটি বাসস্থান বা আবাসগৃহ, ন্যূনতম আয় উপার্জন যা দিয়ে সে তার মৌলিক চাহিদাগুলো পূরণ করে পারিবারিক অর্থনৈতিক সমস্যার মোকাবেলা করতে পারে। সাধারণত দেখা দেয় সে তার সামান্য আয় দিয়ে বা ক্ষুদ্র আয় দিয়ে যখন এই 3টি অভাব পূরণ করে, তখন তার সম্মুখে আরো কিছু নতুন নতুন অভাব দেখা দেয়। যখন সে নিম্নমানের খাবার সংস্থান করতে পারে, 2 দিন পরে ভালো খাবার সংগ্রহ করার দিকে তার চাহিদা দেখা দেয়। উন্নত মানের গৃহ, বিলাস জাতীয় ভোগদ্রব্যের প্রতি তার চাহিদা সৃষ্টি হয়। এভাবে অভাবের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এজন্যই বলা হয়েছে অভাব অসীম, অভাবের কোনো সীমা নেই। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার সংজ্ঞাটি একটু আলোচনা করা প্রয়োজন। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দুষ্প্রাপ্যতার আলোচনায় বলা হয়েছে দুষ্প্রাপ্যতা বলতে মূলত প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। সম্পদের অপ্রতুলতা মানে তোমার কাছে এখন এই মুহূর্তে কলেজে আসার জন্য, ভর্তি হওয়ার জন্য এবং ক্লাস শুরু করার জন্য যদি কলেজ খোলা থাকতো তাহলে একসাথে অনেক অভাব ছিল। বই খাতা, স্কুল কলেজ ব্যাগ, কলেজ ড্রেস, যাতায়াত ভাড়া ইত্যাদি। দেখা গেল যে
প্রতিটি অভাব পূরণ করার জন্য তোমার হাতে সম্পদ আছে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে তোমার সম্মুখে বর্তমানে যে 8টি চাহিদা আছে সবগুলো পূরণ করা সম্ভব নয়। এজন্য বলা হচ্ছে সম্পদ সবসময় দুষ্প্রাপ্য, অবশ্যই অভাবের তুলনায় দুষ্প্রাপ্য বা অপ্রতুল। তৃতীয় যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার, যেটাকে আমরা অর্থনীতিতে নির্বাচন হিসেবে আখ্যায়িত করে থাকি। নির্বাচন বিষয়টি একটু আগেও আমি বলেছি। আমাদের সম্মুখে যখন একই দিনে একই সাথে একই সময়ে 10-12টা অভাব সম্মুখে এসে হাজির হয়, তখন আমরা প্রতিটা অভাবকে গুরুত্বের ভিত্তিতে বাছাই করে পূরণ করার জন্য সচেষ্ট হই বা আচরণ প্রদর্শন করি। প্রথমে একজন মানুষ তার খাবারের চাহিদা মোকাবেলা করে, কাপড়ের চাহিদা মোকাবেলা করে, গৃহায়নের সমস্যা মোকাবেলা করে, ঔষধ মোকাবেলা করে। এইভাবে একজন মানুষ যখন তার নিত্য প্রয়োজনীয় অভাবগুলো পূরণ করতে সক্ষম হয়, পরবর্তীতে সে তার আরামপ্রদ এবং ধীরে ধীরে বিলাস দ্রব্যের প্রতি ঝুঁকে। এভাবে মানুষ তার অভাবগুলোকে গুরুত্বের ভিত্তিতে নির্বাচন করে প্রতিটি অভাব তার সীমিত সম্পদ দিয়ে পূরণ করার জন্য এই অসীম অভাব ও দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে। এটি হচ্ছে মানুষের বিশেষ ধরনের আচরণ, যা নিয়ে অর্থনীতি শাস্ত্র আলোচনা করে থাকে। নির্বাচন সমস্যা আলোচনা করার জন্য তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে তোমরা দেখো অসীম অভাব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে মাথাচাড়া দিলে অনেকগুলো অভাব আমরা পূরণ করার জন্য প্রথমেই দেখি আমার কাছে কি পরিমাণ সম্পদ আছে। সম্পদের হিসাব নিকেশ করার পর আমি দেখতে পাই যে আমার কাছে যে পরিমাণ সম্পদ আছে তা দিয়ে আমার সবগুলো অসীম অভাব পূরণ করা সম্ভব নয়। একটু আগে তোমাদের কলেজ জীবনের যাত্রা শুরুতে যে অভাবগুলো তোমরা মোকাবেলা করতে, সেরকম কিছু উদাহরণ আমি দিয়েছি। একই সাথে পাঠ্য বই, খাতা, স্টেশনারি আইটেমস, কলেজ ব্যাগ, কলেজ ইউনিফর্ম, কলেজে যাতায়াত বাবদ ভাড়া, এই সমস্ত কিছু হচ্ছে তোমার অসীম অভাব। আর এই মুহূর্তে তোমার কাছে যে সম্পদ আছে তা অবশ্যই সীমাবদ্ধ। অভাব পূরণের সম্পদ সীমাবদ্ধ থাকে বলেই সেটাকে আমরা অপ্রতুল বা দুষ্প্রাপ্য সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করেছিলাম। দুষ্প্রাপ্য সম্পদকে আবার দেখো দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুষ্প্রাপ্য সম্পদ বা সীমাবদ্ধ সম্পদকে আমরা প্রথমে অভাবের গুরুত্ব অনুসারে অভাবগুলোকে আগে বাছাই করি, তারপর আমরা দেখি সেই বাছাইকৃত অভাবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাব কোনটি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভাব কোনটি, তৃতীয় গুরুত্বপূর্ণ অভাব কোনটি। এভাবে আমরা অভাবগুলোকে র্যাঙ্কিং করি বা পজিশন দেই এবং আমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তার সাথে এই অসীম অভাব বা নির্বাচন করা অভাবগুলোর মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হয় কিনা সেই বিষয়ে আমি আলোকপাত করি। এটাই হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। এইভাবে গুরুত্বের ভিত্তিতে অভাব বাছাই করা এবং বিদ্যমান সম্পদকে সর্বোত্তম ব্যবহার করা বা একটু পরিমাণ অপচয় না করে সর্বোত্তম ব্যবহার করার নামই হচ্ছে নির্বাচন। সর্বোত্তম ব্যবহারের কিছু উদাহরণ দেওয়া যাক। মনে করো তোমার কাছে একটি ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে তুমি কাগজ উৎপাদন করো। তোমার ফ্যাক্টরির আয়তন অনুযায়ী, কাঁচামাল মূলধন অনুযায়ী তুমি এই ফ্যাক্টরিতে 100 জন শ্রমিকের কর্মসংস্থান করতে সক্ষম। যদি দেখা যায় 100 জন শ্রমিককে তুমি তোমার কাগজের ফ্যাক্টরিতে কাজ না দিয়ে 50 জন শ্রমিককে দিয়ে কাজ করাও বা 50 জন শ্রমিককে নিয়োগ করো, তাহলে উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হয়। অথচ 50 জন শ্রমিকের জায়গায় তুমি যদি 100 জন শ্রমিক নিয়োগ করতে, তাহলে তোমার কাগজের ফ্যাক্টরিটির বা এই সম্পদটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হতো।
যেখানে 50 জন শ্রমিক যে পরিমাণ কাগজ উৎপাদন করতে পারে নির্দিষ্ট সময়ে, 100 জন শ্রমিক তার চেয়ে দ্বিগুণ পরিমাণ কাগজ উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ কম শ্রমিক নিয়োগ করে তুমি আসলে কি করছো? সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছো না, সম্পদ অব্যবহৃত অবস্থায় ফেলে রাখছো। এজন্য একজন অর্থনীতিবিদ যার অর্থনীতি বিষয়ে অভিজ্ঞতা আছে, তিনি সবসময় চিন্তা করেন যে আমার কাছে যে পরিমাণ সম্পদ আছে সেটা কি সর্বোত্তম ব্যবহার হচ্ছে, নাকি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অথবা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে না। এই বিষয়গুলো বিবেচনা করেই একজন উৎপাদক সাধারণত উৎপাদনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, যে বিষয়টি হচ্ছে আমাদের আগামী পাঠের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ করব। আমি আবার পুনরালোচনায় যাচ্ছি। দেখো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমেই আমি আলোচনা করেছিলাম অর্থনীতি সম্পর্কে ধারণা, অর্থনীতির জনকের পরিচয়, তার যে বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস সেই সম্পর্কে পরিচয়। পরবর্তীতে আমি আলোচনা করেছিলাম অর্থনীতি এর আবিধানিক অর্থ কোত্থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ গ্রিক দুটি শব্দ থেকে অর্থনীতি বা ইকোনমিক্স ধারণার উৎপত্তি। তৃতীয় অংশে আমি আলোচনা করেছি 4 জন বিখ্যাত অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে অর্থনীতির 4টি বিষয়, 4টি সংজ্ঞা। তার মধ্যে প্রথম দুটি সংজ্ঞা আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি। প্রথম সংজ্ঞাটি ছিল অ্যাডাম স্মিথ, যিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। দ্বিতীয় সংজ্ঞাটি ছিল এল রবিনসন, যিনি অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। স্বল্পতা বিষয়ক সংজ্ঞাটির 3টি অংশ ছিল: অসীম অভাব, সীমাবদ্ধ সম্পদ এবং সীমাবদ্ধ সম্পদের বিকল্প ব্যবহার। এই 3টি অংশকে আমি আবার বিশদভাবে আলোচনা করেছি। অসীম অভাব আলোচনা করতে গিয়ে আমি দেখিয়েছি যে মানুষের অভাব সবসময় সীমাহীন, কারণ একটি অভাব পূরণ করতে না করতেই আরেকটি অভাব চলে আসে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি আলোচনা করেছিলাম, যার নাম ছিল দুষ্প্রাপ্যতা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডটি আমরা আলোচনা করেছি, যেখানে বলা হয়েছে সম্পদ সবসময় অভাবের তুলনায় কম থাকে বা সীমাবদ্ধ থাকে। তৃতীয় বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করেছিলাম, যার নাম ছিল নির্বাচন। যেহেতু আমাদের অভাব অসীম এবং সম্পদ কম, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করার জন্য আমরা সবসময় নির্বাচন সমস্যার সম্মুখীন হই। কিভাবে আমরা নির্বাচন সমস্যার সমাধান করতে পারি, এই পর্বে আমি সেটা আলোচনা করেছিলাম। অভাবকে আমরা গুরুত্বের ভিত্তিতে বাছাই করব এবং সবচেয়ে প্রয়োজনীয় অভাবগুলো প্রথমে অল্প সম্পদ দিয়ে পূরণ করব। এভাবে ধীরে ধীরে আমরা বাকি অভাবগুলো পূরণের দিকে ঝুঁকব। সর্বশেষ আমি নির্বাচন সমস্যা সংক্রান্ত একটি চিত্রে ব্যাখ্যা করেছিলাম, যেখানে বলা হয়েছে যে কিভাবে একজন মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, অসীম অভাব থেকে শুরু করে নির্বাচন সমস্যা পর্যন্ত। আজকের আলোচনায় এ পর্যন্তই রইল। আশা করি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের অর্থনীতির শিক্ষক নুরুন নাহার, প্রভাষক অর্থনীতি, বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।